রঞ্জনদের বাড়িতে এসে রাইকে দেখে কান্নায় ভেঙে পড়লো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণকে বিক্রম বলতে থাকে, অনির্বাণ প্লিজ তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও, চলে যাও প্লিজ। তখন অনির্বাণ বলতে থাকে, আমি তো চলে যাবই, কিন্তু আমি বলছি আপনারা শুনুন, রাই না মরেনি, রাই নিশ্চয় যে কোনো জায়গায় না কোনো জায়গায় আছে, রাই বেঁচে আছে। তখনই স্রোত বলতে থাকে, হ্যাঁ দিদি বেঁচে আছে বুঝলাম, কিন্তু বেঁচে থাকলেই বা তুমি কি করবে, খুঁজে এনে কি করবে? আবার দিদিকে যন্ত্রণা দেবে তাই তো, আবার মিথ্যে অপবাদ চাপিয়ে দেবে। তোমার যন্ত্রণায় না আমার দিদি ভাই যেখানেই আছে লুকিয়ে আছে, তোমার যন্ত্রণায় সে আর বাড়িতে ফিরতে চাইছে না। হ্যাঁ আমি তোমার কথা মানি যে দিদি ভাই বেঁচে আছে, কিন্তু তোমার জন্য দিদি ভাই আমাদের সবার কাছে আর আসতে চাইছে না, বুঝতে পেরেছো? তুমি প্লিজ আমার দিদি ভাইকে রেহাই দাও, কারণ আমার দিদি ভাই চলে আসলেই তো তুমি আবারও দিদি ভাইয়ের উপর অধিকার চাপানোর চেষ্টা করবে, সেটা দিদি ভাই জানে। তাই তো দিদি ভাই এখন আমাদের থেকেও দূরে চলে গেছে, তুমি প্লিজ চলে যাও। তখনই অনির্বাণ চুপ করে দাঁড়িয়ে থাকে স্রোতের কথা শুনে। তারপর অনির্বাণ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন স্রোত বৌমনিকে বলতে থাকে, বৌমনি আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি না অনেক জঘন্য কথা বলে ফেলেছি, কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি। দিদিভাই বেঁচে আছে, আমি জানি দিদিভাই বেঁচে আছে, কিন্তু এই লোকটার জন্যই হয়তোবা আসছে না আমাদের কাছে, আসছে না। তখন এই কথাগুলো শুনে সবাই খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে অনির্বাণ স্বপ্নে দেখতে থাকে যে অফিসার ওকে মর্গে নিয়ে গেছে, রায়ের লাশ দেখানোর চেষ্টা করছে। তখনই অনির্বাণ ঘুম থেকে উঠে পড়ে আর উঠে বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না। তখনই অনির্বাণের মা বলতে থাকে, অনির্বাণ নাও লেবু জলটা খেয়ে নাও, কি হয়েছে তোমার বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে, না মা, বারবার করে আমার স্বপ্নে শুধু রায়ের মরা লাশ চলে আসে, আমি না বারবার দেখতে পাই যে অফিসার রায়ের লাশ দেখাতে আমাকে মর্গে নিয়ে যাচ্ছে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, দেখো অনির্বাণ, তুমি না মনে মনে মানতে চাইছো না, কিন্তু হয়তোবা এটাই ঘটেছে রায়ের সঙ্গে। তখন অনির্বাণ বলতে থাকে, না মানা, আমি জানি রায় বেঁচে আছে, আমি জানি আমারই না ভুল, সবকিছু আমার ভুল। আজকে আমি রায়কে এই বাড়িটা যদি লিখে না দিতাম তাহলে রায়ের অবস্থা কোনোদিনও এরকম হতো না, একমাত্র আমার কারণে এই অবস্থা হয়েছে। আর আমি বা এরকম চুপ করে কি করে বসেছিলাম? আমি ভেবেছিলাম যে গিফটেডটা পেয়েও রায় হয়তোবা মেনে নিয়েছে, কিন্তু আমার এটা ভাবা উচিত ছিল যে রায় তো এটা মানার কথা নয়, রায় তো মানার মতো মেয়ে নয়, রাই আমাকে কেন কিছু জিজ্ঞাসা করছে না। তখন আমি ভেবেছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম যে রাই হয়তোবা এটা মেনে নিয়েছে, আমারই তখন ভুল হয়েছে। এই ব্যাপারে রায়ের সঙ্গে আমার কথা বলা উচিত ছিল, তাহলে আর এই দিনটা আসতো না মা, আসতো না। এই বলেই রায়ের কথা ভেবে অনির্বাণ পাগলের মতো করতে থাকে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, অনির্বাণ তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি এরকম করছো কেন বলো তো? আর পুলিশ তো খুঁজছে, তাহলে কেন এরকম টেনশন করছো? তুমি এরকম ভেবো না। তখন অনির্বাণ বলতে থাকে, কেন ভাববো না মা, আমার ভুল, আমার জন্য রায়ের এই অবস্থা, রায়কে তো আমাকে খুঁজে বের করতেই হবে। তখনই অনির্বাণের এক বন্ধু অনির্বাণকে ফোন করে যে তার মামা রিটায়ার্ড অফিসার, তাকে দিয়েই কিছু একটা করানো যাবে। তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ আমি যাবো, তুই রেডি হ। তখনই অনির্বাণের মা বলতে থাকে, তুমি এখন এত দূরে যাবে অনির্বাণ, তুমি গাড়ি চালিয়ে কি করে যাবে, তোমার সঙ্গে আরেকজন দরকার। তখন অনির্বাণ বলে, না মা, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই আমি নিজেই পারবো গাড়ি চালিয়ে যেতে, আমি রায়ের জন্য সবকিছু করতে পারবো, সব ভুল আমার, সব ভুল। আমি না আমি না চাই শুধুমাত্র রাইকে রাইকে ফিরিয়ে আনতে, আর কিছুই না। রাই আমার জীবনে ফিরে আসুক বা না আসুক। তখন এই কথা বলে অনির্বাণ বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাই অঞ্জনের বউকে গিয়ে বলতে থাকে, বৌদি তোমরা কি রান্না করছো, আমি কি কিছু হেল্প করব? তখনই ওরা বলতে থাকে, না ভাই না, তোমার হেল্প করতে হবে না, তুমি বরং চুপ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে তুমি দেখো। আর তুমি সেদিন সরষে ইলিশটা যা রান্না করেছিলে না, কি বলবো, সবাই তো তার প্রেমে পড়ে গেছে। তখন রাই বলে, তোমরা না একটু বেশি বলছো। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডের চাটা কি হয়ে গেছে খাওয়া সবার? তখন অঞ্জনের বউ বলতে থাকে, না না হয়নি, তুমি বরং চাটাই করে নাও। তখন রাই বলে, ঠিক আছে। ওইদিকে রঞ্জন অঞ্জনকে বলতে থাকে, দাদা ভাই এবার কিন্তু অনামিকার ব্যাপারে আমাদের কিছু ভাবা দরকার। তখনই অঞ্জন বলতে থাকে, কি করব ভাবছিস? তখন রঞ্জন বলতে থাকে, দেখ এবার পত্রিকায় ওর ছবি দিয়ে আমাদের খোঁজ করা দরকার, কারণ ওর পরিবারও তো ওকে খুঁজছে। আর ওর কিছু মনে পড়ছে না ঠিক আছে, কিন্তু ওরও তো মন চায় যে ওর পরিবারের কাছে চলে যেতে। তখনই অঞ্জন বলতে থাকে, হ্যাঁ তাই তো, কিন্তু এটা আবার হিতে বিপরীত হবে না তো? তখন রঞ্জন বলে, না, আমাদের না এবার এবার একটা ব্যবস্থা করতে হবে, কারণ অনামিকার শরীর এখন যথেষ্ট ভালো আছে। আর মানুষজনও কিন্তু আমাদের নিয়ে নানান কথা বলবে, কদিন পরে তো একটা পার্টি, সেই পার্টিতে নানান মানুষ আসবে, আর অনামিকাকে নিয়ে কিন্তু কথা উঠবে। তাই আমরা চাই না আমাদের কোনো বদনাম হোক, ঠিক আছে? তারপরে দেখা যাবে রাই সেখানে চলে আসে চা নিয়ে, আর সবাইকে চা দিলেই তখন অঞ্জন আর রঞ্জন খুশি হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি করে বোঝো বলো তো যে আমাদের চা খাওয়ার দরকার আছে?
ঠিক তখনই রঞ্জনের বন্ধু শুভ রঞ্জনকে ফোন করে আর ফোন করে বলতে থাকে যে সে আজকে লাঞ্চ খেতে আসবে। তখন এই কথা শুনে রঞ্জন খুব খুশি হয়ে যায়। তারপর ফোনটা রেখে রাইকে বলতে থাকে, অনামিকা তুমি না তোমার বৌদিকে বলবে যে আমার পুরনো এক বন্ধু শুভ তার এক বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। সে কিন্তু দুপুরে খাবে, তাই ও কিন্তু খুবই পেটুক, তার জন্য ভালো ভালো রান্না করতে বলবে, আর আমরাও খেতে পারবো, ঠিক আছে? তখন রাই বলে ঠিক আছে। এই বলে রাই ভিতরে চলে যায়। তারপরে শুভর কথা বলে ওরা দুই ভাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে অনির্বাণ গাড়ি চালাতে থাকে আর শুভকে বলতে থাকে, আচ্ছা শুভ, আমরা তো যেখানে যাচ্ছিলাম সেখানে গেলে ভালো হতো না? তোর মামার ওখানে, এখানে কত হোটেল রেস্তোরাঁ, সেখানে তো খেয়ে নিতে পারতাম। তখন শুভ বলে, না রে ভাই ভাই, এতদিন পরে আসলে ওদের সঙ্গে দেখা করব। আমার বন্ধুরা খুব ভালো আর মেসো মাসিমাও খুব ভালো। ওদের সঙ্গে দেখা করার লোকটা না সামলাতে পারলাম না, আর এখানে এসেছি। এক দিলে না দুই পাখি মারা হয়ে যাবে, ওদের সঙ্গে দেখাটাও করা হয়ে যাবে আর মামার বাসায় গিয়ে তোর কাজটাও হয়ে যাবে, ঠিক আছে? ওরা খুব মিশুক আর ওরা খুব ভালো। ওদের বাড়িতে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। তখন অনির্বাণ বলে, দেখ আমি তো ভেবেছিলাম রাতে আবার ফেরত আসবো। আর দেখ গল্প জুড়ে বসবি না কেন কিন্তু। তখন শুভ বলতে থাকে, না না, গল্প জুড়ে বসবো না, তবে তোরও খুব ভালো লাগবে আশা করছি। তখন অনির্বাণ বলতে থাকে, ঠিক আছে। তখন শুভ বলে, আচ্ছা কি কারণে যাবি সেটা তো বললি না, আর তুই বিয়ে করেছিলি শুনেছিলাম, তা তোর কি অবস্থা? তখন অনির্বাণ বলতে থাকে, ডিভোর্স ফাইল হয়ে গেছে। যা শুনে শুভ খুব কষ্ট পায় আর বলতে থাকে, সরি ভাই, বুঝতে পারিনি। তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে, রাই তোমার কি আমার কথা একটুও মনে পড়ছে না? আমার জন্য একটুও কষ্ট হচ্ছে না তোমার? তারপরে ওইদিকে দেখা যাবে রাই বারান্দায় এসে দাঁড়িয়েছে। তখনই শুভরা সে বাড়ির সামনে এসে নামে। তখন অনির্বাণ বলতে থাকে, শুভ তুই বরং খেয়ে দিয়ে আয়, আমি এখানে থাকি। তখন শুভ বলতে থাকে, না না, তোকে তো নামতেই হবে। আর ওরাও দেখবি তোকে এখানে বসে থাকতে কিছুতেই দেবে না। আমি কিন্তু বলেছি আমার বন্ধুকে নিয়ে যাব। তারপর দেখা যাবে শুভ নেমে আসে। তখনই অঞ্জন বলতে থাকে, আরে শুভ, তোর বন্ধু কোথায়? তখন শুভ বলতে থাকে, ওই তো আমার বন্ধু গাড়িতে বসে আছে, আসলে ওনা খুব লজ্জা পাচ্ছে, আসতে চাইছে না। ওইদিকে রাই মনে মনে বলতে থাকে, এটাই কি তাহলে রঞ্জনদার বন্ধু শুভ? আরে গাড়িটা, গাড়িটা কার? এটা তো মনে হচ্ছে অনির্বাণের গাড়ির মতো, একই মডেল, কালার। তখন এই বলে রাই চমকে যায়। তখনই দেখা যাবে অঞ্জন অনির্বাণকে বলতে থাকে, কি ব্যাপার মশাই, আপনি কেন লজ্জা পাচ্ছেন বলুন তো? আপনার নিজের বাড়ির মতো মনে করবেন, নেমে আসুন না। আপনার কথা তো আমরা আমাদেরকে বলে রেখেছে। তারপরে অনির্বাণ নামলে গাড়ি থেকে রায় পুরো চমকে যায়। তখনই রায় সেখান থেকে সরে চলে যায়। আর রায় ভিতরে গিয়ে বলতে থাকে, অনির্বাণ এখানে কি করে আসলো? আর শুভদা তো অঞ্জনদার বন্ধু, তাহলে কি শুভ আমাকে কখনো দেখেছে? আর অনির্বাণকে কি কেউ খবর দিয়েছে, না অনির্বাণের রিলেটিভ হয়? কেন এসেছে? তখন এই কথা ভেবে রায় খুব ডিস্টার্ব ফিল করতে থাকে। ওইদিকে অনির্বাণ বেরিয়ে মনে মনে ভাবতে থাকে, কেউ কি আমাকে দেখছে? তারপরে রায় ভিতরে চলে আসলেই তখনই সেখানে বৌদি চলে আসে। আর বৌদি এসেই রায়কে অনামিকা বলে ডাক দিলে রায় পুরো ভয় পেয়ে যায়। তখন বৌদি এসে বলতে থাকে, কি ব্যাপার অনামিকা, কি হয়েছে তোমার? তখনই রায় বলতে থাকে, না না কিছু হয়নি, আসলে মেহমানরা চলে এসেছে তো তাই অস্বস্তি হচ্ছিল। তখনই বৌদি বলতে থাকে, আচ্ছা অনামিকা তুমি বাইরে যাবে না? তখনই রায় রেগে যায় আর বলতে থাকে, না না না, আমি একদম যাবো না, একদম যাবো না। যা দেখে বৌদি কিছুটা সন্দেহ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি হলো আজকে অনামিকার? ও তো নরমালি সবসময় শান্ত থাকে, আজকে হঠাৎ করে কি হলো, এরকম বিহেভ করছে কেন? তখনই রায় বলতে থাকে, না না বৌদি, আসলে না আমি যাব না। আমাকে দেখলে মানুষ নানান রকম প্রশ্ন করে, তাই না আমার খুব অস্বস্তি হয়, কাউকে তো চিনতেও পারি না, তাই আমি যাব না, সেটাই তোমাকে বলছিলাম। তখনই বৌদি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে তো যেতে হবে, ওদেরকে খাবার দিতে হবে, তোমার কিছু দরকার হলে কিন্তু আমাকে বলবে। তখন রায় বলে, ঠিক আছে। তারপরে রায় মনে মনে খুব অস্বস্তি ফিল করতে থাকে। ওইদিকে বৌদি যাওয়ার সময় মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আজকে অনামিকাকে এরকম লাগছে কেন? ও কি কাউকে দেখে চিনতে পারলো? তারপর বৌদি সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে অনির্বাণ ভিতরে আসে। তখন অনির্বাণের সঙ্গে সবাই গল্প জুড়ে বসে। তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে, কেউ কি আমাকে উপর থেকে দেখছিল নাকি? আমার এমন অস্বস্তি হচ্ছে কেন? আচ্ছা সরেই বা গেল কেন? সে কি আমার পরিচিত, নাকি আমাদের দেখে কোনোভাবে ভয় পেয়েছিল বা সরে গিয়েছিল? কি জানি, আমার না ভালো লাগছে না। তখনই রঞ্জন রঞ্জন সহ সবাই খুব গল্প করতে থাকে অনির্বাণের সঙ্গে। ওইদিকে রায় মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? কি করব আমি? অনির্বাণের সামনে যাব? না না, অনির্বাণের সামনে আমি কিছুতেই যাব না। ওই জীবনটা আমি ফেলে এসেছি, ওই জীবনে আমি আর কিছুতেই ফেরত যাব না, কিছুতেই না। এই কথাগুলো বলেই রায় অস্থির ভাব করতে থাকে আর দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয়। যা দেখে বৌদি আরো সন্দেহ করতে থাকে। তো বন্ধুরা এবার কি তাহলে রায় আর অনির্বাণ দুজন আবার এক হয়ে যাবে? অনির্বাণ কি জানতে পারবে রায় এ বাড়িতেই আছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।